আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব টেস্টোস্টেরন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির ব্যাপারে। পুরুষদের কাছে টেস্টোস্টেরন খুবই পরিচিত। আপনারা জানেন 30-এর পরে টেস্টোস্টেরন প্রতি বছর আপনার আহ, কমতে থাকে এবং একটা পর্যায়ে এসে অনেক অনেক কমে যায়, যেমন 50-60 এর ক্ষেত্রে। তো অনেকে ইদানিং অনেক দেরিতেও বিয়ে করছেন, যেমন দেরিতেও বিয়ে করছেন। তো অনেক সময় পুরুষের শক্তির জন্য অনেক সময় টেস্টোস্টেরন নেওয়ার চিন্তা ভাবনা করেন। তবে এই টেস্টোস্টেরন নেওয়ার আগে কিছু আপনাকে সতর্ক থাকতে হবে। যদিও এটির ভালো গুণ আছে, অনেক সময় খারাপও হতে পারে। তো সেই জন্য আপনারা আপনাদের ডাক্তারের পরামর্শ নেবেন। কোনো অবস্থাতেই নিজে নিজে ফার্মেসি থেকে এই টেস্টোস্টেরন নেবেন না। তো কি জন্য নেবেন না সেটির ব্যাপারেও আপনারা কিছুক্ষণ পরে একটু জানতে পারবেন। অনেক লম্বা টপিক, বেশি লম্বা করব না, আহ, যাতে অল্পের মধ্যে যাতে আপনার এটি থাকে। তো সাধারণত টেস্টোস্টেরন যদি আপনার পুরুষদের শরীরে যদি অ্যাবনর্মাল দেখা দেয়, তখন বিভিন্নভাবে প্রবলেম দেখা দেয় এবং সেটি আপনার মানসিকভাবে পুরুষেরা বিপর্যস্ত হয়ে পড়েন, তারপর শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, শরীরে সেরকম শক্তি আগের মতো পান না, মাংসপেশিতে যেন আহ, ক্ষয় হয়। তো অনেক সময় সেটি কনজুগাল লাইফেও আপনার কিছুটা প্রভাব ফেলতে পারে। তো তো এই ব্যাপারে আপনার তাহলে কি করা যেতে পারে? তো সাধারণত পুরুষদের যে স্ট্যামিনা যদি ধরে রাখার জন্য অনেক সময় আপনার এই টেস্টোস্টেরন হরমোনের দরকার হয়ে থাকে। এটি একটি হচ্ছে যে লিডিং হরমোন। এটি পুরুষকে যেমন আপনার অনেক এনার্জেটিক করে তোলে, ঠিক তেমনি অন্য হরমোনকেও আপনার প্রভাবিত করে, যাতে সর্বদিক দিয়ে একটা পুরুষ অনেক সময় ভালো থাকতে পারেন। মেয়েদের যেরকম এস্ট্রোজেন প্রজেস্টেরন দরকার হয়ে থাকে তাদের আহ, যৌন ইচ্ছার জন্য, সন্তান ধারণ ক্ষমতার জন্য, ঠিক তেমনি পুরুষদেরও আহ, এই হরমোনটি দরকার। তো এই হরমোনে আপনার অ্যাবনর্মালিটি অনেক সময় দেখা দেয় বিভিন্ন শারীরিক সমস্যা হলে, সার্জারি হলে, দুর্ঘটনা ঘটলে এই হরমোনের আহ, নিঃসরণ হওয়াটা আপনার কমে যেতে পারে। তো একটা পুরুষকে অনেক সময় চাঙ্গা রাখার জন্য আপনার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া যেতে পারে। তো এটি বিভিন্ন পর্যায়ে আছে, সেটি ইনজেকশন হোক, তারপর বোকাল জিহ্বার নিচে হোক, ট্যাবলেট হিসেবে হোক, জেল হিসেবে হোক, প্যাচ হিসেবে হোক, বিভিন্ন পদ্ধতিতে দেওয়া যায়। তো এই হরমোন থেরাপিটা কাদের জন্য? বিশেষ করে যারা আপনার অ্যাথলেটিক পারফরমেন্স বাড়াতে চান, তারা অনেক সময় এটা নিয়ে থাকেন। এমনকি ফিমেল অ্যাথলেটিক্সেরাও অনেক সময় তাদের শরীরের শক্তি বাড়ানোর জন্য এটি নিয়ে থাকে। কিন্তু এটি কতটুকু ভ্যালিড, ইনভ্যালিড, আপনার লিগালি, সেটির দিকে আমি যাচ্ছি না। তো আবার এবং এটি কতটুকু আপনার শরীরে আছে না আছে সেটি রক্তের মাধ্যমে কিংবা আপনার ইউরিন টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে হরমোনটির মাত্রা কেমন। তো এই থেরাপিটি আপনার অনেক সময় যেরকম কারো যদি ইনফার্টিলিটি থেকে থাকে সেটির জন্য কাজ করে থাকে, আবার এট দ্য সেম টাইম কিন্তু একটা নির্দিষ্ট মাত্রার বাইরে যদি নিয়ে থাকেন তারা আবার ইনফার্টিল হয়ে যেতে পারে। তো এটি পুরুষদের যেরকম সেক্সুয়াল ডিসফাংশন যদি থেকে থাকে, ইরেকটাইল ডিসফাংশন থেকে থাকে, তাদের স্টামিনা বাড়ানোর জন্য, তাদের বিশেষ পার্টকে দৃঢ় করার জন্য অনেক সময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো অনেক সময় যারা একটু বেশি বয়সে বিয়ে করে থাকেন তাদের ক্ষেত্রে
যৌন ক্ষমতা ধরে রাখার জন্য অনেক সময় এই থেরাপিটা কিন্তু কাজ দিয়ে থাকে। তো শুধুমাত্র এটির কাজ যে শুধুমাত্র যে পুরুষদের স্টামিনা কিংবা আহ, বা বিশেষজ্ঞকে দৃঢ় করার জন্য শুধু এটি নয়, এটি কিন্তু আপনার মাসল পেশিকে স্ট্রং রাখার ব্যাপারে এবং অনেক সময় আপনার মুড সুইং বলেন এগুলো থেকেও পরিত্রাণ পাওয়ার জন্য, আপনার কগনিটিভ ফাংশনকে ইমপ্রুভ করার জন্য কিন্তু কাজ দিয়ে থাকে। তো আম, অনেক পুরুষ যদি ডায়াবেটিসে ভুগে থাকে, ক্যান্সারে ভুগে থাকে, কিন্তু আপনার এই টেস্টোস্টেরনের ভারসাম্য কিন্তু নষ্ট হতে পারে। আবার জন্মগতভাবে যদি কারো যদি প্রবলেম থাকে, যেমন আপনার আনডিসেন্ডেড টেস্টিস কিংবা আহ, অন্য কোনো বন্ধ্যাত্ব সংক্রান্ত নানা সমস্যা থাকলে, ক্যান্সার থাকলে, এগুলো কিন্তু ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা হতে পারে। তো আহ, আবার অনেক সময় শরীর চর্চার জন্য যদি আপনি যদি বেশি স্টেরয়েড নিয়ে থাকেন কিংবা অ্যান্টি ডিপ্রেসেন্ট নিয়ে থাকেন কিংবা অ্যান্টিসাইকোটিক বিভিন্ন ওষুধ নিয়ে থাকেন, সেটিও কিন্তু আপনার ইনফার্টিলিটি করতে পারে, কারণ এটি টেস্টোস্টেরনের মাত্রা অনেক কমিয়ে ফেলে এবং যার ফলে আপনার পুরুষের শুক্রাণু উৎপাদন কিন্তু অনেক কমে যায়। তো অ্যাজ আই সেড, যে থেরাপিটা 4 ভাগে ভাগ করা হয়ে থাকে, এটি ওষুধ হিসেবে নিতে পারেন, ইনজেকশনের মাধ্যমে নিতে পারেন, জাল থেরাপি হিসেবে নিতে পারেন, প্যাচ হিসেবে নিতে পারেন, এবং প্রত্যেকটি ডোজ কিন্তু ভিন্ন ভিন্ন মাত্রায় নিতে হবে। আপনার আহ, যেমন আমি যদি বলে থাকি যে আহ, যে টেস্টোস্টেরন ইনজেকশন হিসেবে যেটি নেওয়া হয়ে থাকে, যেটি শর্ট অ্যাক্টিং, সেটি এভরি 1 to 2 উইকস। আবার আরেকটি টেস্টোস্টেরন যেটি লং অ্যাক্টিং, এভরি 10 to 12 উইকস। আবার জেল যেমন অ্যান্ড্রোজেল বা টেস্টিম, এগুলো কিন্তু আপনার ডেইলি স্কিনের লাগিয়ে নিতে পারেন। আবার অনেক সময় প্যাচ যেমন অ্যান্ডোডার্ম, সেটা কিন্তু আপনার প্যাচ হিসেবে ডেইলি ব্যবহার করতে পারেন। অনেক সময় ভুকাল ট্যাবলেট, যেগুলি গাম টাঙের নিচে ডেইলি 2 বার নেওয়া যেতে পারে। তারপর প্যালেট আছে, যেগুলি আপনার 3 to 6 মান্থস ইমপ্ল্যান্টেড করা যায় আপনার চামড়ার নিচে, কিংবা ওরাল ক্যাপসুল অনেক সময় আপনি নিতে পারেন। কিন্তু এগুলি কিন্তু আবার রিস্ক এবং সাইড এফেক্টও আছে। আপনি যদি ঠিক মতো যদি না নিয়ে থাকেন, অনেক সময় আপনার স্কিনে অ্যাকনি হওয়ার সম্ভাবনা থাকে। আপনার স্লিপ অ্যাপনিয়া যদি থাকে, সেটি অনেক ওয়ার্সেনিং হয়ে যেতে পারে। আপনার রেড ব্লাড সেল কাউন্ট কিন্তু অনেক বেড়ে যেতে পারে, যেটাকে আমরা পলিসাইটিমিয়া বলে থাকি। পুরুষদের ব্রেস্ট এনলার্জমেন্ট হতে পারে, যেটাকে আমরা গাইনোকোমাস্টিয়া বলে থাকি। তারপর টেস্টিকুলার শ্রিঙ্কেজ হয়ে থাকে, টেস্টিস ছোট হয়ে যেতে পারে। তারপর অ্যাজ আই সেড বিফোর, যে ফার্টিলিটির সুপ্রেশন হতে পারে, ইনফার্টিল হয়ে যেতে পারে। এবং এটি না বললেই নয় যে অনেক সময় এটি ব্লাড ক্লট হতে পারে, সেটা আপনার ডিবিটি কিংবা পালমোনারি অ্যাম্বুলাসের মতো সমস্যা হতে পারে। আর যাদের প্রস্টেট টিস্যু আছে, প্রস্টেট টিস্যু প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার অনেক গ্রোথটা, টিস্যুটা অনেক হাইপার ট্রফি করে ফেলতে পারে। তো এই জন্য যাদের প্রস্টেট ক্যান্সার আছে তাদের ক্ষেত্রে আমি নিতে বলবো না, যদিও এটি সাথে সম্পৃক্ততা নেই যে প্রস্টেট ক্যান্সার হওয়ার, কিন্তু যাদের প্রস্টেট ক্যান্সার হয়েছে, এটি যাতে আরো যাতে খারাপের দিকে যাতে না যায়, তাদের ক্ষেত্রে এটি না নেওয়াই ভালো। তো আপনাকে এই জন্য বেস লাইন একটা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, তারপর হিমাটোক্রিট, হ্যাঁ, রেড ব্লাড সেল ডেন্সিটি কিরকম, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন, হ্যাঁ, তারপর টেস্টোস্টেরন লেভেল কেমন, এগুলো কিন্তু আপনাকে অনগোয়িং ল্যাব টেস্ট করতে হবে। এছাড়া আহ, এছাড়া আপনার যারা আপনার বাবা হতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি অ্যাভয়েড করা দরকার। হুম। এবং তো অল্টারনেটিভ আর কি আছে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপির পরিবর্তে? লাইফস্টাইল চেঞ্জ সহ আরো অন্যান্য ধরনের যে ইনজেকশন বা ন্যাচারাল যে টেস্টোস্টেরন প্রোডাকশন করা যায়, সেদিকে আপনার মনোনিবেশ দিতে হবে।
তো আম, তো এই জন্য যে এই টেস্টোস্টেরনটা আপনার কখনো নিজের থেকে আপনি নেওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই সার্টিফাইড ফিজিশিয়ান যারা আছেন, বিশেষ করে যারা এই ব্যাপারে স্পেশালিস্ট, তাদের ক্ষেত্রে আহ, তাদের থেকে পরামর্শ নেবেন এবং তারা যেভাবে বলেছেন সেইভাবে আপনি চলবেন, যাতে টেস্টোস্টেরন লেভেলটা সবসময় সুন্দরভাবে মাপা হয়ে থাকে। ইউজুয়ালি টেস্টোস্টেরন যখন আপনার আহ, আছে কি না আছে সেটি বিভিন্ন ব্লাড টেস্টে আপনি জানতে পারবেন, যেমন টোটাল টেস্টোস্টেরন, ফ্রি টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন কেমন, তারপর এইচসিজি কেমন, হ্যাঁ, তারপর আপনার লিউটিনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তারপর সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন। তো এইভাবে অন এন্ড অন এই সমস্ত বেসিক টেস্ট করতে হবে। এট দ্য সেম টাইম আমরা যে রেগুলার যে ব্লাড টেস্ট করে থাকি, যেমন সিবিসি, সিএমপি, থাইরয়েড, A1C, তারপর আপনার লিপিড প্রোফাইল, এগুলো আপনাকে করতে হবে। তো আমি টেস্টোস্টেরন নিয়ে একটা আহ, বড় একটা আলোচনা করেছিলাম, TBN 24, যেটি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয়। আপনারা সেটি দেখতে পারেন। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।